নবদ্বীপে বিজেপির চার্জশিট প্রকাশ, উপস্থিত বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। আজ ভারতীয় জনতা পার্টির তরফে নবদ্বীপ বিধানসভা এলাকার চার্জশিট প্রকাশ করা হয়। আজ দুপুরে নবদ্বীপের দণ্ডপানিতলা ঘাট এলাকায় এই চার্জশিট প্রকাশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এবং অন্যান্য নেতৃত্বরা। এই বিধানসভার জন্য, নবদ্বীপ বিধানসভার জন্য দেওয়া হচ্ছে যে চার্জশিটের প্রক্রিয়া গত প্রায় 1 মাস ধরে সারা পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে বহু আসনে দেওয়া হয়েছে এবং এই কাজ চলছে। আজকে সেই কার্যক্রমের বা কর্মসূচির অঙ্গ হিসেবে নবদ্বীপে নদিয়া দক্ষিণ যে আমাদের সাংগঠনিক জেলা, তার সম্মাননীয় জেলা সভানেত্রী আজকে আমাদের সঙ্গে আছেন। আমি দেবজিৎ সরকার, রাজ্য মুখপাত্র। আপনাদের এই বিষয়ে আমরা দুজনে আপনাদের কাছে এসেছি নবদ্বীপেই। নবদ্বীপের যা পরিস্থিতি, যা উন্নয়ন হতে পারত, নবদ্বীপ তো শুধুমাত্র একটা জায়গা নয় পশ্চিমবঙ্গের মানচিত্রে। পশ্চিমবঙ্গের মানচিত্রে নবদ্বীপ শুধুমাত্র একটা ভৌগোলিক বিন্দু নয়, এটার একটা সাংস্কৃতিক জায়গা রয়েছে। সাংস্কৃতিক বিন্দু শুধু পশ্চিমবঙ্গ বা বঙ্গীয় সমাজের জন্য নয়, সারা ভারতের বা ভারতের বাইরেও সারা পৃথিবীতে যে সাংস্কৃতিক রেনেসাঁ অন্তত আমাদের এই ভারতীয় যে বিচার ব্যবস্থা তার মধ্যে থেকে এসেছিল, ভারতীয় বিচারধারা, সেটার কেন্দ্রবিন্দু ছিল। শ্রী চৈতন্যর পদরেণু ধন্য এই যে বিধানসভা কেন্দ্র নির্বাচন, তাতে কি করতে পারত এই 11 বছরে তৃণমূল সরকার, কি আমাদের কাছে তারা বলেছিল, এই এলাকার মানুষদের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বাকি কি করা যেতে পারত কিন্তু করলো না, মানুষকে প্রতারিত করলো। আজকে 14.5-15 বছর ধরে একটি দল, সেটা এই এলাকার মানুষ যারা ভুক্তভোগী তারা ভালো করে জানে। আমরা জেলা স্তরে দিদির নেতৃত্বে এবং রাজ্য স্তরে যারা বিজেপির কর্মী রয়েছি, তারা বিভিন্ন সময় নবদ্বীপ বিধানসভায় আমরা এসেছি, আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছি, আমরা এখানকার যা সমস্যা সেগুলোকে দেহ মনে স্পর্শ করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে কি হচ্ছে, কি চলছে, মানুষের ক্ষোভ কোথায়, মানুষের প্রয়োজনীয়তাটা কি ছিল। আমরা জানি বামেদের দীর্ঘ 34 বছর শাসনে যেভাবে মানুষের ব্যক্তিগত যা কিছু চাহিদা তাকে উপেক্ষা করা হয়েছিল, রাজনৈতিকভাবে একটা পদ্ধতিকে শুধু চালানো হয়েছিল, মানুষের বিরোধিতা করার অধিকারকে বাজেয়াপ্ত করেছিল বামেরা। তার উল্টো দিকে দাঁড়িয়ে, বিপ্রতীপে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গণতন্ত্র চাই, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার যে লোভ, সেটাকে দেখিয়ে বা পুনঃপ্রতিষ্ঠিত করার যে শর্ত, সেটাকে সামনে রেখে আমরা তাকে কালীঘাটের আদিগঙ্গার ধারের কর্ণকুটির থেকে, টালির চালার থেকে মাথায় করে বাংলার মানুষ নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন প্রথমে রাইটার্সে, তারপরে আরও দুঃখেতে নবান্ন। কিন্তু সেখান থেকে বাংলার মানুষ প্রতারিত হলেন। নবদ্বীপ বিধানসভা কেন্দ্র তার ব্যতিক্রম নয়। আমরা একটি চার্জশিট জারি করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত করছেন, যারা কিনা সব কিছু বলছেন তারা। নবদ্বীপ ঘাট যে বাস স্ট্যান্ড, তৃণমূল নেতা সঞ্জয় ধরের ভাইপো সাহেব, মহেশগঞ্জের ভদ্রলোক, আপনারা জানেন, সেই সঞ্জয় মানে ধর সাহেব আর কি, সঞ্জয় ধরের যিনি ভাইপো, তিনি ওখানে প্রত্যেকটা জায়গাতে কিভাবে তোলা তোলেন, কিভাবে মানুষকে বলেন, কিভাবে সব কিছু চলে, সেগুলো আমরা যারা নবদ্বীপবাসী আছি তাদের কাছ থেকে শুনেছি, তাদের কাছ থেকে জেনেছি। আবারও বলছি, এই জিনিস বন্ধ হওয়া দরকার। এই গুন্ডা রাজ, এই মহাজঙ্গল রাজ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না এখানে একটা তৃণমূলের উল্টো দিকে দাঁড়িয়ে সত্যিকারের উন্নয়নপন্থী একটা সরকার যতক্ষণ না তৈরি হচ্ছে। বলা বাহুল্য,
এই বাংলায় একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প যদি কেউ থাকে রাজনৈতিক ক্ষেত্রে, যারা কিনা কফি আর ফিশ ফ্রাইকে নিজেদের গণশক্তি লাগানোর জায়গাটা চওড়া করে ফেলেন না, যারা আন্দোলনের নামে শুধুমাত্র অক্সিজেন দিয়ে তৃণমূলকে আরেকবার সরকারে আনার কম্পিটিশনে নেই, যারা কিনা সাঁইবাড়ির রক্তমাখা ভাত ইত্যাদি আন্দোলনে কাটা হাত এইসব নিজেদের সমর্থকদের ভুলিয়ে দিয়ে, সদস্যদের ভুলিয়ে দিয়ে এখন কংগ্রেস থেকে কংগ্রেড হয়ে গেছেন, তাদের কথা আমরা বলছি না। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা বিচারধারার প্রতি অনুরক্ত হয়ে একটা কোনো নির্দিষ্ট পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এতদিন করেছেন, তিনি যে রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, তাদের কাছে আমাদের বিনীত আবেদন বিজেপির পক্ষ থেকে যে এই ভারতীয় জনতা পার্টি যদি এই নির্বাচনে ক্ষমতায় না আসে, তারা যদি না আসে শাসন ক্ষমতায়, তাহলে বহুত্ববাদ বা বহুদলীয় রাজনীতি পুরোপুরি শেষ হয়ে যাবে। একদলীয় তৃণমূলীয় রাজনীতি যা কিনা মানুষের গলা চেপে ধরছে, যা কিনা গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করেছে, যেখানে কিনা কম্প্রোমাইজ না করে কোনো রকম রাজনৈতিক কার্যক্রম করতে গেলে অত্যাচারিত হতে হয়। আপনারা দেখবেন, আমি যে অন্য রাজনৈতিক দলগুলোর কথা বললাম, তাদের কোনো আন্দোলনে পুলিশ কোনো কিছু করে না, একমাত্র বিজেপির আন্দোলনেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, তারা বেড়াল থেকে বাঘে পরিণত হয়। তার কারণ হচ্ছে এফআইআর করে উঠতে পারলেন না, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সরাসরি নির্দেশ থাকা সত্ত্বেও তাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এটাই তৃণমূল। সেই জন্য এই তৃণমূলকে পাল্টাতে হবে, বদলাতে হবে, সরিয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং নতুন একটি সরকার চাই। সেই সরকার বিজেপিরই হবে, এটা আমাদের স্থির বিশ্বাস। কেন মানুষ এই জীবনকৃষ্ণ সাহার মতন তৃণমূলী নেতাদের সঙ্গে নেই, মানুষ বিজেপির সঙ্গে আছে। তৃণমূল পরিচালিত যে পৌরসভা, যেটা জীবনকৃষ্ণ সাহা বিমান কৃষ্ণ সাহা যেটার দায়িত্বে রয়েছেন, সেই বিমান কৃষ্ণ সাহা যেটা পৌরসভার যেটা চালান, সেটা কিভাবে ব্যর্থ, শৌচালয়, গেস্ট হাউস, পরিষ্কার পানীয় জল ইত্যাদি। আমরা জানি, আমি আবারও বলছি, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে নবদ্বীপে মানুষজন আসেন। তারা শুধু আসেন না, তারা এখানে এসে শ্রী গৌরাঙ্গের যে পদরেণু, তার সঙ্গে সম্যক পরিচিত হন। এটা আমাদের একটা সাংস্কৃতিক জায়গা, সাংস্কৃতিক একটা কেন্দ্র। সেই জায়গায় দাঁড়িয়ে যদি শৌচালয় না থাকে, গেস্ট হাউসের নামে অন্যরকম ব্যবস্থা চলে, আর যদি পরিষ্কার পানীয় জলের অভাব যদি থাকে, তাহলে এখানে পর্যটন বাড়তে পারে না। বিশেষ করে একটা ধর্মীয় পর্যটন কেন্দ্র, সেটার বৃদ্ধি খুবই গোচরে আসবে না। কারণ প্রশাসনের ব্যর্থতায় মহীশূরা গ্রাম পঞ্চায়েতে গঙ্গাপাড়ে ভাঙন, গঙ্গার তলিয়ে গেছে মাঝের চড়া মসজিদ রোড। মাঝের চড়া যে মসজিদের রাস্তা, মসজিদ রোড যে রাস্তা, সেটা তলিয়ে গেল। করা যেত না? এত টাকা এত দিকে যাচ্ছে, নেতা মন্ত্রীদের খাটের তলা থেকে, তাদের বান্ধবীদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, এবং তার থেকে সেই টাকা দিয়ে বলছি না, কিন্তু সরকার যদি ইচ্ছে করতো, যারা কিনা নিজেদেরকে 100% কাজ হয়ে গেছে বলে লিস্টিতে দাগ দিয়ে দিচ্ছেন 100-100, তো পারতেন না এখানে এসে ওই অন্তত একটা ভাঙনকে রোধ করার জন্য কিছু দরকারি ব্যবস্থা নিতে? এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বহু জায়গায় বেআইনি বালি তোলা হয়েছে, বহু জায়গায় বেআইনিভাবে অন্যরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গঙ্গার যে ভাঙন, সেটা প্রাকৃতিক ব্যাপার, ওনারা বলবেন এখানকার মাটি নরম, প্রাকৃতিক ব্যাপার, এই হয় তাই হয় ওই হয়, অনেক কথা। কিন্তু আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। যদি অন্য অন্য দেশে সমুদ্র থেকে জমি অধিকৃত করা যায়, ফিরিয়ে নেওয়া যায়, তাহলে এখানে গঙ্গার ওপরে ব্যবস্থা নিলে সময়োপযোগী, তাহলে এখানকার লোকগুলো বাঁচত, রাস্তাটা বাঁচত, মানুষের জীবন অনেক সহজ হতো। যে বর্তমান পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহাবাবু, তাই ওখানে পাকিস্তানকে সমর্থন করে তিনি পুলওয়ামা জঙ্গি হাঙ্গামা যখন হয়েছিল, যখন ওই 2019 সাল, সেই সময়ে দেশবিরোধী পোস্ট করলেন। ভাবুন, বিমান কৃষ্ণ সাহা তৃণমূলের লোক, তিনি সরাসরি দেশবিরোধী পোস্ট তার সমাজ মাধ্যমে পোস্টটা করে দিলেন, এবং করে দিয়ে সমস্যাটা কি দাঁড়ালো, যে সবাই মিলে চিৎকার করলো। কিন্তু এটাই তৃণমূল, মনে রাখতে হবে, তৃণমূল আর দেশ বিরোধিতা, রাষ্ট্রবিরোধিতা সমার্থক। মাঝে মাঝে এই বিমানবাবুদের মতন লোকেরা সেটা প্রকাশ করে ফেলেন, তাতে ওদের দল বিপদে পড়ে,
বা বিপদে পড়ে না, ওদের উদ্ধত্তের কারণে ওরা বলে সব ঠিক আছে, এটাই তো আমাদের কাজ। এই কাজের জন্য তৃণমূল দাঁড়িয়ে আছে এবং এই দেশবিরোধী শক্তির সঙ্গে এক হয়ে কাজকর্ম করে থাকেন এই বিমানবাবু, এবং সেটা সরাসরি তৃণমূলের অনুপ্রেরণা। যদিও এই বিবরণ পুরোপুরি নয়, বহুলাংশে আজকে প্রকাশিত হচ্ছে, এরপরে আমরা আরও ভালো করে ভালোভাবে প্রকাশ করব। এই যে গৌরাঙ্গ সেতু, যেটা পেরিয়ে আমি কলকাতা থেকে এলাম, তার অবস্থা বিপজ্জনক, এটা আমরা অনেকদিন ধরেই জানি। সাধারণত বড় কোনো ব্রিজ যতক্ষণ না ভেঙে পড়ে, যতক্ষণ না পুল ভেঙে পড়ে, ততক্ষণ তৃণমূল প্রশাসনের ঘুম ভাঙে না। আর নতুন যে যত পুল, সেটা আমরা জানি একজন বক্সিবাড়ির ছেলে, তৃণমূলের খুব কাছের লোক, তিনিই ওটা বানাচ্ছিলেন এবং সেটা পড়ে পোস্তায় কিছু লোক মরেছে এবং যারা মারা গিয়েছিলেন তারা প্রান্তিক হতভাগ্য দরিদ্র শ্রেণীর মানুষ কলকাতায়। ঠিক একই রকমভাবে আরজি করের সামনের যে সেতু, সেটা বন্ধ হয়, টালা ব্রিজে ফাটল ধরে। আরেকটি সেতু বাটানগরের দিকে যাওয়ার, সেটা ভেঙে পড়েছিল দক্ষিণ কলকাতায়। তো এই ভেঙে পড়া পরিস্থিতি যতক্ষণ না হবে ততক্ষণ বোধহয় প্রশাসনের ঘুম ভাঙবে না। এই বিপদের ঝুঁকি নিয়ে বিপজ্জনক ব্রিজটিকে যেভাবে, গৌরাঙ্গ সেতুকে যেভাবে পারাপার করছেন এলাকার মানুষ, তাই নিয়ে তৃণমূল সরকার, যেটা কিনা কাটমানির সরকারও বটে, তারা চেষ্টা করছেন যে এখান থেকে কাজটা না করে বোধহয় একটা কোনো ওনাদের যা চাহিদা, তৃণমূলের দলীয় স্তরের যে চাহিদা, সেটা বোধহয় কোনো ঠিকাদার মেটাতে পারছেন না ওই টাকার মধ্যে। তাই জন্য এই ব্রিজের কোনো উন্নয়ন ওনারা করবেন না বলে ঠিক করেছেন। শুধু দুদিকে কিছু দলীয় লোককে দাঁড় করিয়ে দিয়েছেন, সেতুর সামনে দাঁড় করিয়ে শুধু টাকা পয়সা তোলা চলছে, কিন্তু সেই টাকা দিয়ে যে সেতুর উন্নয়ন দরকার সেটা হচ্ছে না, তৃণমূলের মানুষের উন্নয়ন চলছে। এইবারে দেখুন যে স্বরূপগঞ্জ শান্তিপুর স্বরূপগঞ্জের রেল লাইন, এটা তো আমাদের এখানকার একটা চাহিদা ছিল, আমরা চেয়েছিলাম, মানুষ চেয়েছে, এবং সেই রেল লাইনের কাজ থমকে আছে শুধুমাত্র একটি বেআইনি মসজিদ ওখানে আছে। তৃণমূলের নির্লজ্জ তোষণ নিতে কোনো অসুবিধেই নেই, ওটা এসে গেলে সরাসরি কলকাতার সঙ্গে কানেকশন বাড়বে। হিন্দু মুসলিম নির্বিশেষে এখানকার মানুষ যারা রয়েছেন, তারা সরাসরি কলকাতার সঙ্গে কানেক্টিভিটি হওয়াতে, যোগাযোগ ব্যবস্থা মসৃণ হওয়াতে, এখানে পর্যটন, এখানের ব্যবসা, এখানকার বাকি যত বিষয়, সেগুলো বাড়তে পারত। কিন্তু পুরোপুরি এই শান্তিপুর স্বরূপগঞ্জ রেল লাইনকে আটকে রেখেছে। এটা একটা রেল প্রকল্প, যারা বলেন রেল আমাদের জন্য কিছুই করছে না, কেন্দ্রীয় সরকার কেন কিছু করছে না, যারা শুধুমাত্র কোনো না কোনো আন্দোলনের নামে রেলের সম্পত্তি সর্বনাশ করতে নেমে পড়েন বা নামিয়ে দেন, কারা করছেন সেটা তাদের নাম শুনলেই বোঝা যাবে। তো কাদের অনুপ্রেরণায় করছেন সেটাও আমরা জানি। তো এটা যখন চলে, উল্টো দিকে শান্তিপুর স্বরূপগঞ্জের মতন একটি রেল লাইন তৈরির প্রকল্প যাতে মানুষের উপকার হতো, সেটাকে এরা বন্ধ করে রেখেছে। প্রিমান কৃষ্ণ সাহা, আমি না ব্যক্তি আক্রমণ আমরা বিজেপির তরফ থেকে করি না, কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি বা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে তিনি যখন জনসমক্ষে রেভিনিউ অফিসারকে মারধর করেন, তখন তার নাম নিতেই হবে। তো বিমান কৃষ্ণ সাহা, যিনি কিনা এই এলাকার পৌর প্রধান, তিনি যেগুলো কাজগুলো করেছেন বা যেভাবে রেভিনিউ অফিসারকে মারধর বা ইত্যাদি প্রভৃতি, উদ্ধত্ত কোন পর্যায়ে গেলে একজন জনপ্রতিনিধি, পৌর এলাকার জনপ্রতিনিধি, মনে রাখতে হবে যে অন্যরকম কিছু নয়, অবশ্য যেখানে কিনা স্বয়ং মালকিন চর মারেন বা তার বাড়ির লোক ভয় দেখান, আলিপুরের বা অন্য অন্য জায়গার থানা থেকে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার যাদের ইতিহাস রয়েছে,